আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। আজ প্রচারিত হচ্ছে 17তম পর্ব। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ওয়ান হেলথ অ্যাপ্রোচ। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের স্টুডিওতে আজ দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। চলুন পরিচয় হয়ে নিই। আমার ডান পাশে প্রথমে রয়েছেন ডক্টর আসাদুল গনি, হেড বায়োসেফটি অফিস ICDDRB এবং চেয়ারম্যান বাংলাদেশ সোসাইটি অফ বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তারপরে আমার পরবর্তীতে আমাদের যে অতিথি আছেন ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমরা EMR নিয়ে ইতিমধ্যে 4টি পর্ব আমরা করেছি। অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজেস, সমন্বিত উদ্যোগ, তারপরে প্রাণী সম্পদ খাতের করণীয়, স্বাস্থ্য খাতের করণীয়। তো আজকে আমরা আলোচনা করব আসলে বর্জ্য ব্যবস্থাপনার উপরেই প্রধান ফোকাসটা দিব আমরা। তো আলোচনার শুরুতেই ডক্টর আসাদুল গনি আপনার কাছে আসছি। হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনাকে কেন বর্তমানে AMR প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি আরও জেনে খুশি হচ্ছি যে আজকে শেষ অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের যাত্রা শুরু করতে পারবো, এরকম একটা বিষয়। হসপিটাল বর্জ্য ব্যবস্থাপনাকে কেন AMR এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা কেন বলা হচ্ছে। আমরা যদি চিন্তা করি আসলে AMR, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এই যে AMR, পেনিসিলিন আবিষ্কার হয় 1928-29 সালে। তারপর আমরা এটা অ্যাপ্লাই করি কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 40-41-এ। নোবেল প্রাইজ পান 3 জন বিজ্ঞানী 1945 সালে। আমরা সেই সময় থেকে যদি শুরু করি, আমাদের যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন, এটা উন্নত বিশ্বে হয়েছে। আমাদের কতটুকু হয়েছে? এবং দেখা যায় যে এই উন্নয়নে 70-90% অবদান রাখে হলো এই যে বর্জ্য ব্যবস্থাপনা, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং আমাদের যে ওয়াটার স্যানিটেশন, হাইজিন, এই জায়গাটা, এর সাথেও কিন্তু বর্জ্য ব্যবস্থাপনাটাই ওতপ্রোতভাবে জড়িত। বাকি যে 10% বা 30-10% যেটা আমরা বলি, সেই অবদানটা রাখছে অ্যান্টিবায়োটিক্স অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল। তার মানে বিশাল অংশ, আমি তো বলবো 90% হলো বর্জ্য ব্যবস্থাপনা। 10% মুক্তিটা আমরা পাচ্ছি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। আর আমাদের মতো দেশগুলোতে, আমরা যারা উন্নয়নশীল, আমরা বলি লো মিডল ইনকাম কান্ট্রিজ, আমাদের হাতে আছে শুধু অ্যান্টিবায়োটিক্স। সেই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেটা আমাদের নাই বললেই চলে। আছে আলহামদুলিল্লাহ, কিছু না কিছু হলেও আছে, না হয়তো আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কিন্তু সেই জায়গাটাতে আমাদের এখন উন্নয়ন দরকার, এবং আমরা ঠিকভাবেই প্রশ্নটা করছি, মানে আমরা উত্তরটা খুঁজছি, রাইট, তাই না? এবং এই যে বর্জ্য ব্যবস্থাপনা, সেক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার যে বেশ যেই দিকগুলা, আমার বর্জ্যকে প্রথম পৃথকীকরণ করতে হবে, তারপর বর্জ্যের মধ্যে যে ক্ষতিকারক জীবাণুগুলো আছে, এগুলাকে আমাকে মেরে ফেলতে হবে। এরপরে এই আমরা বর্জ্যটাকে আলটিমেটলি কিভাবে ব্যবস্থাপনায় যাচ্ছি, এটাকে আমি এক জায়গায় ডাম্প করছি, না আমি সেই জায়গাতেও কিছু কাজ করছি, আমি শুরু থেকে যদি মিনিমাইজ করে নিয়ে আসি, এই ব্যবস্থাপনার এই দিকগুলাও কিন্তু আলটিমেটলি একটা বড় ইম্প্যাক্ট, বড় দিক। হ্যাঁ। আর পাশাপাশি একটা জিনিস যদি আমি চিন্তা করি, আমরা বলি AMR প্রতিরোধ। আমি কি আসলে AMR কে প্রতিরোধ করব? AMR তো কোনো রোগ না। AMR, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যে কোনো কিছুর মধ্যে হতে পারে। এবং আমরা বলি নাকি, বিজ্ঞান বলে AMR হলো একটা ন্যাচারাল ফেনোমেনা। সকালের সূর্যের আলোতে যে তেজস্ক্রিয় UV লাইট আছে, এই লাইট দিয়ে একটা জীবাণু থেকে আরেকটা জীবাণুতে জিন ট্রান্সফার হতে পারে।
সেখানে যদি রেজিস্ট্যান্ট জিন থাকে সেটাও ট্রান্সফার ট্রান্সফার হবে। হবে। তার মানে এএমআর প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার কাজ দিয়ে যেই জায়গাতে এই জিনিসটা আরো ত্বরান্বিত হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই ইয়েস, করতে পারি এবং সেই জায়গাগুলোতে আমরা সিলেক্টিভলি কোনটা আমি করব কোনটা করব না, নীতিমালায় আমাদের এই জিনিসগুলো আসবে। আর এটা তো আসলে শুধু যে মানুষের ক্ষেত্রে তা না, রোগের একটা বড় অংশ আমরা বলি 60-70% আসে হলো প্রাণীকুল থেকে। মানে এটা একটা মার্জ একটা এনভায়রনমেন্ট। ওয়ান হেলথ মানে কি, হিউম্যান অ্যানিমাল। অনেক সময় আমার বড় ভাই গিয়াস ভাই ওনারা বলবেন উই আর অ্যানিম্যাল পিপল। আসলে কথাটা কতটা যে সত্যি এই ওয়ান হেলথ এএমআর এর কথা চিন্তা করলেই আসলে বোঝা যায়। তো এটা একটা ওয়ান হেলথ একটা সমস্যা, প্রাণী থেকে মানুষে, মানুষ থেকে প্রাণীতে, এবং পরিবেশ হলো এটার কি বলে ধারক বাহক রিজার্ভার। সেই জন্যই ওয়ান হেলথ ছাড়া, ওয়ান হেলথ আমাদেরকে সামনে নিয়ে আসলে কাজটা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আপনার কাছে, যে ওয়ান হেলথ অ্যাপ্রোচে একজন ভেটেরিনারিয়ানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য ও পরিবেশ এই তিনটির মধ্যে সম্পর্কটি সহজভাবে যদি ব্যাখ্যা করেন। আচ্ছা, আমি প্রথমেই বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা আমাকে অন্তত এখানে ডাকার জন্য। ওয়ান হেলথ বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা অ্যাকচুয়ালি উদ্যোগ, একটা আন্দোলন বলা চলে। দেখা গেছে যে এককভাবে কেউ যদি কোনো বিশেষ করে জেনেটিক ডিজিজ, এএমআর এগুলো কন্ট্রোল করতে চায়, তারা ওখানে সফল হয় না। তখন মানব স্বাস্থ্যে যারা কাজ করে, প্রাণী স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে এবং এনভায়রনমেন্টের স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, তারা যদি সমন্বিত উদ্যোগে কাজগুলো করে তাহলে এর ফল খুবই ভালো পাওয়া যায় এবং এর রেজাল্ট খুব দ্রুত আসে। এই জন্য ওয়ান হেলথ অ্যাপ্রোচটা সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। আমাদের এখানে একজন ভ্যাটের কাজ, এখানে একটু আগে আমরা শুনছি যে 70-75% রোগ আমাদের দেশে সারা পৃথিবীতে আসে হলো প্রাণী থেকে, এবং এটাও লক্ষ্য করা গেছে যে এভরি ইয়ার একটা করে নতুন রোগ আসতেছে। আপনি খেয়াল করে দেখেন, নতুন রোগের ক্ষেত্রে আরো বেশি, হ্যাঁ আরো বেশি, এবং এদের প্রায় 75%, 70-75% আসে হলো প্রাণী থেকে। তাহলে প্রাণী নিয়ে আমরা যারা কাজ করি, তাদের অত্যন্ত সচেতন হতে হবে এবং তাদের কার্যক্রম আসলে খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ। তাদের রোগ নির্ণয়টা খুবই দ্রুত করতে হবে, যাতে রোগটা প্রাণীতে থাকা অবস্থাতেই এটা যাতে অন্যভাবে অ্যাডাপ্টেড না হয়ে যায় মানুষে আক্রমণ করার, অথবা এনভায়রনমেন্টে যাতে ছড়ায় না পড়ে। আবার একই সাথে সঠিকভাবে এর চিকিৎসা করতে হবে। সেখানে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে তাহলে অ্যান্টিবায়োটিক নির্বাচন এবং তার যে পরিমাণ যেভাবে দিতে হবে, ডোজিং, এটা শুধু একজন দক্ষ ভেটেরিনারিয়ান করতে পারে। সুতরাং সেটা করতে হবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা আছে সেটাতে খুবই গুরুত্বের সাথে এই ব্যবস্থাপনাটা করতে হবে, যাতে রোগের সংক্রমণই কম হয়। রোগের সংক্রমণ যখন কম হবে তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের চাহিদাও কম হবে। অ্যান্টিবায়োটিকের চাহিদাটা কমানো আমাদের সবচেয়ে আগে যদি আসে, আমরা যদি কম অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি তাহলে এএমআর যেটাকে আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সেটাকেও আমরা আসলে নিয়ন্ত্রণে আনতে পারবো। জি, ধন্যবাদ। আমরা যদি বলি যে প্রাণী থেকে মানুষে আসছে বলতেছেন, মানুষ থেকে তো প্রাণীতে যেতে পারে, তো এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন কি, যে বালাইনাশক, কীটনাশক কিংবা অন্যান্য বিষয় এগুলো কি অ্যান্টিমাইক্রোবিয়ালের? বালাইনাশক, কীটনাশক অ্যান্টিমাইক্রোবিয়াল না, কিন্তু তাদের সেগুলোও মানুষের জন্য ক্ষতিকর হতে পারে যদি না সেগুলোর নিয়ন্ত্রণের যে ক্রাইটেরিয়া বা যে গাইডলাইন আছে সেটা ফলো না করা হয়। কেননা সেগুলো কিন্তু কেমিক্যাল, দেখা যাবে সেগুলো অপরিকল্পিতভাবে ব্যবহার করলে সেই বালাইনাশক, কীটনাশক আমরা দেখছি মশা মারা যায় না এখন আর। হ্যাঁ, সেখানেও আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে তার গাইডলাইন অনুযায়ী ব্যবহার করতে হবে। জি, ধন্যবাদ। ডাক্তার আসাদুল গনি, আপনার কাছে আসছি যে বাংলাদেশে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি? আইন আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়ে গেছে? খুবই সুন্দর একটা প্রশ্ন, যুগ উপযোগী।
আইন আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় ঘাটতি। ঘাটতি রয়েছে। হ্যাঁ, প্রথমে বলবো যে বিষয়টাকে যদি আমরা এভাবে দেখি, মানে এই বর্জ্য ব্যবস্থাপনাটা বড় আঙ্গিকে এটা বায়োসেফটি, বায়োসিকিউরিটি, বায়ো রিস্ক ম্যানেজমেন্টের একটা অংশ আমরা বলি। কেন আপনি প্রশ্ন করতে পারেন? কারণ আমরা ল্যাবরেটরি বা হসপিটাল শুরু করি, আমরা ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে দিনের শুরুতে ডিজিজ নিয়ে শুরু করি, দিনের শেষে তৈরি করি বর্জ্য, রাইট। তাই না? এটা একটা বায়োলজিক্যাল বম বর্জ্যের মধ্যে। এই যে সংগৃহীত বর্জ্য, এর মধ্যে সমস্ত ইউনিট থেকে সবচেয়ে ক্ষতিকারক জীবাণুগুলো এখন কিন্তু আমার বর্জ্যের মধ্যে এসেছে। এটাকে আমাকে যদি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে না পারি, চিত্রটা কতটুকু ভয়াবহ হতে পারে। তো সেখানে আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আমি যে জায়গাগুলোতে বলবো, প্রথমেই আমাদের নলেজ বেস, বলছি আমরা বায়োসেফটি, বায়োসিকিউরিটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা প্রথমত হলো নলেজ বেস সায়েন্স। নলেজের ক্ষেত্রে আমাদের বিশাল একটা গ্যাপ আছে, ঠিক আছে, নাম্বার ওয়ান। এরপরে যদি আমি বলি একদম বিশাল আঙ্গিকে অর্থায়নের অভাব আছে। নলেজের পরে আসলাম কিন্তু অর্থতে। Right. কারণ হলো জনবলের কথাটা আমি এরপরে বলবো, জনবল নিয়োগ করতেও কিন্তু অর্থ লাগবে। যে অর্থের সাথে অর্থের সাথে সবকিছু সম্পৃক্ত। হ্যাঁ, এখন আমি আমার বড় ভাই ডক্টর গিয়াস, আমরা 2010 সাল থেকেই এই বিষয়গুলো নিয়ে সারা দেশে আমরা মুভ করছি। যেখানেই যাচ্ছি সবাই বলছে যে আমাদের টাকা নাই। তো একটা গরিব দেশের ক্ষেত্রে প্রথম হয় কি, জীবন বাঁচানোটা হলো প্রথম, তারপর হলো বাকিটা। তার মানে দেখেন এখানে অর্থায়নের সবচেয়ে বড় কিন্তু ভূমিকা আছে। হ্যাঁ, এবার যদি যাই আইনের প্রয়োগ। আইন আমাদের 2008-এর একটা চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা আইন ছিল, সেটা সংশোধন আমাদের দরকার। এবং বর্তমানে 2025 সালের একটা ড্রাফট তৈরি হয়েছে এবং ড্রাফটটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই ড্রাফটের দিকেও যদি আমরা তাকাই, সেক্ষেত্রেও কিন্তু অর্থায়ন একটা বড় অংশ। আমাদের এই ড্রাফটটা, এই আইনটা বাস্তবায়ন করতে গেলে অর্থ লাগবে। তো সেই জায়গায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা প্রথমটা শুরু হলো আমার নিজের ঘরে, হসপিটাল, আমার বাড়ি, আমি সেখানে বর্জ্য তৈরি করি। তারপর বর্জ্যটা বের হয়ে যাবে কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আমরা বলি, ঠিক আছে। এটারও একটা কারণ আছে। অনেকে বলে আমি কেন করব না, আমি তো করতে পারি। আমি কেন করব না? কারণ হলো আমি যদি করি, ওই যে সমস্ত বর্জ্যগুলা, বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু স্পেশালাইজড, তারা হ্যাজার্ড রিস্কটাকে ম্যানেজ করতে পারে। কিন্তু যখন সেটা ওয়েস্ট এন্ডে চলে আসলো, সেটা যদি আমি আমার ফ্যাসিলিটিতে করি, সেখানে স্যার একটা শব্দ উল্লেখ করেছেন, বায়োসিকিউরিটি ইস্যু হতে পারে। এই জন্য আমাকে এটা নিয়ে যেতে হবে কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, যেখানে স্পেশালাইজড, তারা ওই কাজেই দক্ষ, ওই কাজটাই তারা করবেন। সমস্ত একটা ক্যাচমেন্ট এরিয়া থাকবে, সেখান থেকে সবকিছু নিয়ে তারা সেখানে সে কাজটা করবেন। সেখানে আমাদের ঘাটতি রয়ে গেছে। এই জায়গাতেও আমাদের দেশে আছে মাত্র একটা ফ্যাসিলিটি, সেটাই, তারই বিভিন্ন অংশ আছে সারা বাংলাদেশে। তার মানে কি, প্রত্যেকটা ডিভিশনাল টাউনে আমাদের এই ফ্যাসিলিটি আরো অনেক। জি, আমি যদি বলি যে আমাদের লোকবল যা আছে, তারা কি মানে সঠিকভাবে যতটুকু দায়িত্ব পালন করার কথা ততটুকুই করছে না। খবরদারি আমাদের করতে হবে, খবরদারি অনেক জোর। জি, ধন্যবাদ। আমাদের মনিটরিংটা জরুরি। জি, এক্স্যাক্টলি। ধন্যবাদ। আপনার কাছে পরে আসবো। ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনার কাছে আসি। হাসপাতালে, প্রাণী হাসপাতাল, আমাদের মানুষের হাসপাতাল, পৌরসভা এবং পরিবেশ অধিদপ্তরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, যেটা অলরেডি বললেন কিছুটা, কতটা জরুরি বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তার কারণ প্রাণী হসপিটালে যেমন বর্জ্য তৈরি হয় এবং হিউম্যান হসপিটাল, সেখানেও বর্জ্য তৈরি হয়। একই সাথে বাসাবাড়িতেও অনেক বর্জ্য তৈরি হয়। হ্যাঁ, এগুলো সমন্বিতভাবে ব্যবস্থাপনা করতে হবে। কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বর্জ্য যাতে কম উৎপন্ন হয়। বর্জ্য কিন্তু একটা বম, একটু আগে ডক্টর জি জি। সুতরাং এইটা যাতে কম উৎপাদন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এটা উৎপাদন পর্যায়ে যদি আমরা সেগ্রিগেশন, সেখানে 3 ধরনের বর্জ্য হতে পারে। একটা হলো রিসাইক্লিং করার জন্য, যেটা আমরা এক সময় আবার আমাদের কাজে নিয়ে আসতে পারবো। আরেকটা হলো যেগুলো ডিকম্পোজ হয়ে যায় সেগুলো। আরেকটা থাকে বর্জ্য, সেগুলো মারাত্মক বর্জ্য, এগুলো হসপিটালের রোগ, জীবাণু, অ্যান্টিবায়োটিক, এভরিথিং, সেগুলো করার জন্য খুবই দক্ষ জনবল দরকার। মানে ইনসিনারেশন এবং আরও অনেক পদ্ধতি আছে। ইনসিনারেশন একটা পদ্ধতি, অটোক্লেভ আর একটা পদ্ধতি, ল্যাবরেটরিতে যেমন অটোক্লেভ করে আমরা করি।
এরকম আরও অনেক পদ্ধতি আছে। কিন্তু আমরা যদি এই বর্জ্যকে ছোট করে আনতে পারি, মারাত্মক বর্জ্যটাকে আমি যদি সেপারেট করে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমার বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষ লোকজন কম থাকলেও আমি সেটা ম্যানেজ করতে পারবো। আমাদের দেশে এখন কি হচ্ছে, আমরা সব বর্জ্য একসাথে ফেলতেছি, একটা বিরাট পরিমাণ বর্জ্য, সেখানে সব ধরনের মারাত্মক জীবাণু আছে, সেখানে অ্যান্টিবায়োটিক আছে, সেখানে আবার যেগুলো অত মারাত্মক না, যেগুলো রিসাইক্লিং করে আমি ব্যবহার করতে পারলাম সেগুলো সেগুলো আছে। আছে। এত বড় ভলিউম আমরা যখন কন্ট্রোল করতে যাই, আমরা যখন ব্যবস্থাপনা করতে যাই, তখন আমাদের সবাই হিমশিম খেয়ে যায়। এই জন্য একটা ভালো বর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে। একই সাথে আমাদের জনসাধারণকে এখনই ট্রেন করতে হবে বা প্রশিক্ষিত করতে হবে, তারা যাতে প্রথমেই বর্জ্যকে সেগ্রিগেশন করে ছোট করে নিয়ে আসতে পারে। তাহলে আমাদের Part বর্জ্য by ব্যবস্থা তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সময় এবং অর্থের ব্যয় অনেক কমে আসবে। ডক্টর আসাদুল গনি, আপনার কাছে আমার প্রশ্ন, হাসপাতালের বর্জ্য সংগ্রহ, পরিবহন, ট্রিটমেন্ট এবং চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে অলরেডি বলেছেন, কিন্তু এগুলো নিষ্পত্তির ক্ষেত্রে কোন কোন মানদণ্ড বা আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করা উচিত? অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে শুরু করতে চাই আমার ডক্টর গিয়াসের একটা আলোচনার লেজ ধরে। উনি বলছিলেন যে বর্জ্য তো বাসা বাড়িতেও আছে, রাইট। কিন্তু আমরা হসপিটালটাকে কেন এত গুরুত্ব দিচ্ছি, তাই না? এএমআর এর কথাও যদি বলি, বাসা বাড়িতে ম্যাক্সিমাম মানুষ অ্যান্টিবায়োটিক খাচ্ছে, হসপিটালে অল্প কিছু সংখ্যক। কিন্তু আমরা চিন্তা করছি কিন্তু বেশি হসপিটালকে নিয়ে। হ্যাঁ, আমরা ওইটাও চিন্তা করব। কিন্তু হসপিটালে বেশি রোগী আমাদের দেশের তুলনায়। এক্স্যাক্টলি। আমি যদি চিন্তা করি পপুলেশনের কত অংশ কমিউনিটিতে থাকে, কত অংশ হসপিটালে থাকে, তাই না? বিষয়টা অনেক। হসপিটাল হলো কনসেন্ট্রেটেড, এখানে আমার সংক্রামক ব্যাধি এবং অনেক সব জটিল ধরনের রোগীর সমারোহ সেখানে, সেজন্য হসপিটালটা নিয়ে আমাদের চিন্তা অনেক বেশি। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইনটা, আমরা এটাই চেষ্টা করছি সারা বিশ্বে যদি মানে এএমআর, এটা ওয়ান হেলথ, মানে এটা আসলে একটা গ্লোবাল হেলথ ইস্যু। এএমআরটাকে বলা হয় যেটা লং লাস্টিং কাইন্ড অফ প্যান্ডেমিক। এএমআর এটা একটা ওয়ার্ল্ড, সারা বিশ্বের ইস্যু। সারা বিশ্ব যদি একটা নিয়ম নীতিতে চলে, বিষয়টা খুব ভালো হবে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নিয়ম নীতি, এটা আমরা মেনে চলতে পারলে ভালো। আর সেক্ষেত্রে আমাদের একেবারে শুরু থেকে ওয়েস্ট জেনারেশন মিনিমাইজেশন, আমি স্যার বলছিলেন বারে বারে কমায় নিয়ে আসতে হবে। কমায় নিয়ে আসার গুরুত্বটা কি? আমরা যদি শুরুতেই কমায় নিয়ে আসি, তাহলে এটা ম্যানেজমেন্টের কস্টও আমাদের জন্য কম হবে। আর কমাতে পারি কিভাবে? সেগ্রিগেশন। এর পরের স্টেপটাই কিন্তু সেগ্রিগেশন। একটা হসপিটাল যে 100% ওয়েস্ট তৈরি করে, আমরা বলি তার 10 to 15% হলো হ্যাজার্ডাস ওয়েস্ট। এই হ্যাজার্ডাস ওয়েস্টে আমার হেলথ কেয়ার ওয়েস্ট হিসাবে আমাকে ম্যানেজ করতে হবে। রাইট। আমি যদি গাইডলাইন ফলো করে অ্যাপ্রোপ্রিয়েটলি মিনিমাইজেশন রুল ফলো করে, এটাকে কিন্তু আমি চাইলে 10%-এর নিচে যদি 1%ও কমাতে পারি, আমার জন্য এটা খুব ভালো। সেগ্রিগেট করলাম, এবার আমাকে ট্রিট করতে হবে সঠিকভাবে, কারণ আমার জীবাণু মুক্ত করে এটাকে ডিসপোজ করতে হবে। আরেকটা বিষয় আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, অর্থায়নের কথা বলছিলাম। ওয়েস্টও কিন্তু অ্যাসেট হতে পারে। আমি এই যে ওয়েস্টের মধ্যে আমার দেখা যাচ্ছে যে এর একটা বড় অংশ হলো প্লাস্টিক ওয়েস্ট। বড় অংশ এটা প্লাস্টিকের 80% যদি আমি এক্স্যাক্টলি আমি রিসাইকেল করতে পারি, স্টেরিলাইজ করে প্লাস্টিক ভ্যালু, আমি এটাকে না পুরাতেও কিন্তু আমার টাকা লাগবে। আমি এটাকে না পুরাই এটাকে রিসাইক্লিং, ঠিক আছে, রিসাইক্লিং করব। পুরালে আমার গ্রিন হাউস ইফেক্ট আছে, পরিবেশের ক্ষতি আছে। আমি এটাকে রিসাইকেল করলে এটা অ্যাসেট হয়ে গেল, তার মানে ওয়েস্টটা আমার কিন্তু রেভিনিউ জেনারেট করলো, তাই না? তা আমি সেগ্রিগেট করলাম, ট্রিটমেন্ট করলাম, এরপর আমি রিসাইক্লিং করলাম, এখন আমাকে এটা ফাইনাল ডিসপোজালে যেতে হবে। তো স্যার একটা কথা বলছিলেন, শ্রেডিং। আমাদের কিন্তু উন্নত প্রযুক্তি আছে যেটা একই মেশিন এটাকে শ্রেড করবে, স্টেরিলাইজ করবে। শ্রেড করার পরে প্লাস্টিকটা আলাদা হয়ে যাবে, মেটালটা আলাদা হয়ে যাবে, আমার রিসাইক্লিংটা অনেক সুবিধা হবে। এই ধরনের প্রযুক্তি কি মানে আমাদের হসপিটালগুলোতে কিছু কিছু হসপিটালে আছে, আমাদের হ্যাঁ বড় বড় 2-1টা ফেসিলিটিতে আমাদের আছে। তো এইগুলাকে আমাদের আরো পপুলারাইজ করতে হবে এবং এই বিষয়টাকে আরো কস্ট ইফেক্টিভ করে নিয়ে আসতে হবে। এবং আলটিমেটলি আমি কি করব? ফাইনাল ডিসপোজাল। এটা বিভিন্নভাবে হতে পারে, ল্যান্ডফিল হতে পারে, যেগুলো একেবারে বায়োডিগ্রেডেবল।
আর যেগুলা পরিবেশের সাথে মিশবে না আমাকে ডেফিনেটলি সেগুলাকে ওইরকম ভাবেই গাইডলাইন ফলো করে ডিসপোজ করতে হবে যেটা পরিবেশকে কোনোভাবে ধ্বংস করবে না। এক্ষেত্রে হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ আওয়ার অত্যন্ত সুন্দরভাবে বলছেন। এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আপনার কাছে আসছি। খামার পর্যায়ে বায়োসিকিউরিটি, টিকাদান, রোগ প্রতিরোধ ও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। আপনি যদি এটা আরেকটু বুঝিয়ে বলেন দর্শকদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। আমরা আগেই বলছি যাতে আমাদের মানে ক্ষতিকর জীবাণু এদের বিস্তার এবং এদের মানে রোগ প্রতিরোধ রোগ করার ক্ষমতাকে যদি আমরা কমায় আনতে পারি, কমায় আনার একটা বড় জায়গা হলো বায়োসিকিউরিটি বা খামারে জীবন নিরাপত্তা বলি। জীবন নিরাপত্তা হলো ক্ষতিকর জীবাণু প্রাণীদেহে প্রবেশ এবং বিস্তার রোধ করে, হ্যাঁ, রোধ করার সমন্বিত একটা প্রক্রিয়া, মানে প্রথম পদক্ষেপে। হ্যাঁ, এবং একই সাথে সংক্রামিত খামার থেকে যাতে এনভায়রনমেন্টে বা অন্য খামারে ছড়ায় না পড়ে সেই ব্যবস্থাপনাটা হলো বায়োসিকিউরিটি। জি, বায়োসিকিউরিটি ঠিকমতো প্রয়োগ করতে পারলে বলা হয় যে মোর দেন 80% সংক্রামক রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাহলে বায়োসিকিউরিটির একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা মানসম্পন্ন বায়োসিকিউরিটি জানাতানোভাবে করলে হবে না। জি, বায়োসিকিউরিটি খুবই মানসম্পন্নভাবে করতে হবে এবং দেখা যাবে যে এতে যদি রোগ কম হয় অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কম হবে, ডক্টরের খরচ কম হবে, জি, মানসম্পন্ন অ্যানিম্যাল প্রোটিন যেটা আমাদের খুবই জনপ্রিয় এবং যার জন্যই আমরা অ্যানিম্যাল পালি সেগুলো উৎপাদিত হবে। জি, তাহলে দেখা গেল খামারি বায়োসিকিউরিটি একটা বিষয়, একটা বিষয় না, শুধু গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে একই সাথে হলো রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। সেটার মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো উন্নত মানের টিকা এবং এই টিকা ব্যবহারের একটা স্ট্র্যাটেজি বা আমরা যেটা বলি কৌশল। যখন তখন টিকা দিলেও যেমন হবে না এবং এটাকে ঠিক প্রাদুর্ভাবের সাথে সমন্বয় করে টিকাদান কৌশলটা প্রপারলি, ইয়েস। এবং এখানেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, টিকাটা যাতে উন্নত মানের হয়, টিকাটা যাতে মানসম্পন্ন হয়। আমাদের যে বলে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ, তাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী টিকা হতে হবে, তা না হলে কিন্তু এটা কাজ করবে না। একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুড ফার্ম প্র্যাকটিস, আমরা যেটা বাংলায় বলি উত্তম খামার ব্যবস্থাপনা। জি, সেখানে খামারের স্থাপন, খামারের খাদ্য এবং খামারের পশু বা পাখি এদের কমফোর্ট জোন দেওয়া খুব ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনা, হ্যাঁ, ব্যবস্থাপনা, উত্তম খামার ব্যবস্থাপনা বলে। আর সর্বোপরি যেটা হলো উত্তম বর্জ্য ব্যবস্থাপনা। প্রত্যেকটা খামার থেকে কিন্তু বর্জ্য তৈরি হবে, সেই বর্জ্যকে আমাদের কোনো খামারই তেমন ভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে না, কিন্তু এখানেও অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। জি, বুঝতে পারছি, গুরুত্ব সহকারে দেখতে হবে। তার মানে আমাদের বায়োসিকিউরিটি, ভ্যাকসিন এবং গুড ফার্মিং ব্যবস্থাপনা এগুলো আমাদেরকে ক্ষতিকর রোগগুলো থেকে আমাদের রক্ষা করবে, ফলে তখন আমাদের আলটিমেটলি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক কম লাগবে। তো ধন্যবাদ আপনাকে। আমি আসছি এই পর্যায়ে ডক্টর আসাদুল গনি আপনার কাছে, আমাদের সময় শেষের দিকে। তো অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ প্রোগ্রাম এটা শুনি আমরা, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল আইপিসি এটাও শুনি, এটা আসলে কতটা বাস্তবায়িত হচ্ছে কার্যকরভাবে? খুবই গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাস্তবায়ন আমাদের হচ্ছে, আমরা চেষ্টা করছি, কিন্তু এটা আসলে পর্যাপ্ত না, আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে এবং সেখানেও অর্থায়নের অনেক বড় একটা ভূমিকা আছে। অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ, হ্যাঁ, আমরা রোগ নির্ণয় করব, পরিমিত পরিমাণে সময় মতো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব। আর ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, হ্যাঁ, এইটা তো আসলে আমাদের যে হসপিটালগুলো, হেলথ কেয়ার ফেসিলিটিগুলোতে, এখানে ডক্টর থেকে নার্স, নার্সেস থেকে ডক্টর, রুগী থেকে ডক্টর, এর মধ্যে যে সংক্রামক ব্যাধির যে কি বলবো যাওয়া আসা, এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে আইপিসি দিয়ে। হ্যাঁ, আইপিসি এবং স্টুয়ার্ডশিপ দুইটা পাশাপাশি এবং একটা আরেকটার মধ্যেও পড়ে যায়, অঙ্গাঙ্গিভাবে কাজ করে। তো এই দুই জায়গাতেই হ্যাঁ আমাদের প্রয়োগ। হ্যাঁ, আইপিসি, আমাদের দেশে আইপিসি গাইডলাইন আছে
এবং আমাদের বেশ কয়েকটা সংস্থা হসপিটালগুলোতে আইপিসি নিয়ে আমাদের বেশ কিছু কাজ হচ্ছে। আইপিসি নিয়ে আমরা খুব শীঘ্রই আইপিসি নিয়ে আমরা আমাদের মেডিকেল বিদ্যালয়ে আমরা টিওটি, ট্রেনিং অফ দ্য ট্রেনার প্রোগ্রাম অর্গানাইজ করব। বলতে হবে যে আমরা অনেকটা প্রিলিমিনারি স্টেজে আমরা আছি, তো আমরা আশাবাদী আমরা এইভাবে কাজ করলে হয়তো আমরা কন্ট্রিবিউট করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর গিয়াসউদ্দিন, আপনার কাছে চলে আসছি যে প্রেসক্রিপশন ছাড়া ভেটেরিনারি অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় ব্যবহার নিয়ন্ত্রণে ভেটেরিনারিদের ভূমিকা কি হতে পারে, সংক্ষেপে যদি বলেন। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে শুধু ভেটেরিনারি অ্যান্টিবায়োটিক না, হিউম্যান অ্যান্টিবায়োটিকও প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় এবং এর জন্য অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যবহার এবং অনেক সময় অ্যান্টিবায়োটিকের মানে যেই স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক না পাওয়ার জন্য বারবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে খামারি নিজেই এটা করে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে ভেটেরিনারিয়ানের প্রধান কাজ হলো তারা অ্যান্টিবায়োটিক নির্বাচনের সময় কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিক কার্যকরী সেটা এক নম্বর দেখবে, খামারিকে প্রশিক্ষিত করবে, উদ্বুদ্ধ করবে সে যাতে নিজে নিজে অ্যান্টিবায়োটিক না কিনে, এবং অ্যান্টিবায়োটিকের যে উইথড্রল পিরিয়ড এটা সম্বন্ধেও কিন্তু খামারিকে সচেতন করতে হবে। কারণ আমাদের পশু বা প্রাণী এগুলো কিন্তু মানুষের ফুড হিসাবে আসে। সুতরাং ওই খামারি যাতে বুঝতে পারে যে আমি এখন অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করছি, আমাকে আরও 10 দিন বা 15 দিন পরে আমি শুধু আমার এই প্রোডাক্ট মানুষের জন্য দিতে পারবো। জি, এই সচেতনতাকে দায়িত্ব কিন্তু ভেটেরিনারিয়ানের। ধন্যবাদ আপনাকে। আপনাকে আরেকটা প্রশ্ন যদি আমি করি যে ভেটেরিনারি খাতের সবচেয়ে বড় 3টি করণীয় অলরেডি বলছেন, হ্যাঁ, যে সরকার, চিকিৎসক, খামারি, সাধারণ মানুষের। আসলে এখানে সরকারকে নীতিমালা তৈরি করতে হবে। প্রথমত নীতিমালা তৈরি করতে, আরেকটা জিনিস সরকারের একটা নজরদারি থাকতে হবে সারা দেশের রোগে। চিকিৎসক, আমাদের ভেটেরিনারি চিকিৎসক মাঠ পর্যায়ে চিকিৎসা করে, তাকে দেখতে হবে, হ্যাঁ, এবং সব সময় তার নজরদারি থাকতে হবে কোনো নতুন রোগ যখন খামারে বা আমার দেশে প্রবেশ করবে প্রথমেই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করে। আপনারা জানেন আমাদের দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এলএসডি রোগগুলো যখন আসে আমাদের ফিল্ড থেকেই কিন্তু ইনফরমেশনটা প্রথমে। জি, আমাদের সময় শেষের দিকে আমি ডক্টর আসাদুল গনি আপনার কাছে আসবো, যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে, যে হসপিটাল অ্যাকুয়ার ইনফেকশন, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলেন শেষের দিকে একদম। আচ্ছা, হ্যাঁ, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনাটাকেই যদি আমরা অনেক জোরালো করতে পারি, আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের অনেকটুকুই আমরা কিন্তু মিনিমাইজ করতে পারবো। আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, হ্যাঁ, এটা আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা। এর সাথে আইপিসির যে অংশগুলো আছে সেটাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ প্রথমে শুরুতে আমি যেটা বলেছি যে ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের ঠিক থাকে, পরবর্তীতে ওই ইনফ্রাস্ট্রাকচারে অনেক কিছুই করা সম্ভব। তো সেই জায়গায় টোটাল ইনফ্রাস্ট্রাকচারেরও একটা ইমপ্রুভমেন্ট আমাদের মাথায় আনতে হবে। জি, তার মানে হলো যে আমরা বর্জ্য যদি ঠিক মতো ম্যানেজ করতে পারি, তাহলে এই হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন যেটা, সেটা অনেকটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি একদম। ডক্টর গিয়াসউদ্দিন, আপনাকে একটু বলেন যে গণমাধ্যমের কি ভূমিকা থাকতে পারে? গণমাধ্যমের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমের। আরেকটি হলো যে কোনো ক্রাইসিস পিরিয়ডে মানুষ যাতে আতঙ্কিত না হয়, মানুষ যাতে সচেতন হয় এবং প্রপারলি এটা হ্যান্ডেল করতে পারে, এই কাজটা কিন্তু গণমাধ্যমই করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি সংস্থা, চিকিৎসক, ভেটেরিনারিয়ান, ওষুধ শিল্প, খামারি এবং সাধারণ জনগণ সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কিন্তু এএমআর নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, বরং সমাজের বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।